স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান উপসংহারে, যেখানে আমরা সুনির্দিষ্ট বিষয়ে ধারাবাহিক আলোচনা করে থাকি। আর আলোচনা শেষে পৌঁছতে চাই উপসংহারে। আমরা চাই পুরো মাসের আলোচনা শেষে একটি সুপারিশমালা তৈরি করতে। এই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল মার্চে, আজকের দিনে 71-এর 16 ডিসেম্বরে সেই যুদ্ধ পূর্ণতা পেয়েছিল বিজয়ে। লাল সবুজের পতাকা, রক্তস্নাত মাটি আর বিজয়ের আনন্দ এবং স্বজন হারানোর কান্নায় শুরু হয়েছিল নতুন করে দেশ পুনর্গঠন। জাতির জনক বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন পাকিস্তানের কারাগার থেকে। দ্রুতই অস্ত্র জমা পড়েছিল, ফিরে গিয়েছিল ভারতীয় মিত্রবাহিনী। প্রতি বছরই আমরা ফিরে যাই মুক্তিযুদ্ধে, নতুন করে স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের চেতনা। সে নিশ্চয়ই শুধু মার্চ বা ডিসেম্বরের বিষয় নয়, বছর জুড়ে আলোচনা, জীবন ধরে মুক্তিযুদ্ধের চেতনা। এভাবেই বিজয়ের চেতনা শানিত প্রজন্ম থেকে প্রজন্ম চলবে ইতিহাসের চর্চা। এবার তাই আমরা বিষয় ঠিক করেছি, মুক্তিযুদ্ধ কীভাবে জনযুদ্ধ। আলোচনার এই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন মুক্তিযোদ্ধা এবং মুজিবনগর সরকার বলে পরিচিত বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদ সচিব এস.টি. ইমাম। জনাব এস.টি. ইমাম, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা আপনার কথা শুনবো। আমি জানি আপনি দায়িত্ব পালন করছেন এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে, কিন্তু আজ আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথম সরকারের সর্বোচ্চ কর্মকর্তা হিসাবে। এখানে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি নিশ্চয়ই শোনাবেন আমাদের সেই দিনের কথা। আমরা জানি যে মুজিবনগর সরকার বলে পরিচিত বাংলাদেশের প্রথম সরকার আপনি বলতে চান, এবং সেটি মেহেরপুরের বৈদ্যনাথ তলায় যে শপথ নিয়েছিলেন সেখান থেকে শুরু যাত্রা। আমি জানি যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আপনি এখন পার্বত্য জেলা হিসেবে আমরা যে 3টি জেলা চিনি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, সেই 3টি জেলা মিলে যে একটি জেলা ছিল, সেই জেলার জেলা প্রশাসক ছিলেন আপনি। সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। যদি এই আলোচনা দিয়ে আমরা শুরু করতে চাই, আমরা প্রথমে আমরা জানিয়ে রাখি যে নভেম্বর মাস জুড়ে আমরা এই আলোচনা করছি। আজকে বিজয়ের দিন আমরা একটি উপসংহার দিয়ে যাব আজকে এবং কালকে মিলে। আপনি যদি শুরু করেন যে কিভাবে যুক্ত হলেন যুদ্ধের সঙ্গে, ছিলেন একজন সরকারি কর্মকর্তা। ব্যক্তিগত বিষয় বলার আগে আমি দুটো জিনিস পরিষ্কার করে নিই। একটি হলো, আপনাকে টেলিফোনে বলেছিলাম আমি, যেটি মুজিবনগর সরকারও নয়, আবার প্রথম সরকার বলতে পারেন, সেটা কিন্তু খণ্ডিত পরিচয় হবে। এটি প্রকৃতপক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এই সরকারের যাত্রা শুরু 17 এপ্রিল নয়, 10 এপ্রিল। হ্যাঁ, 17 এপ্রিল শপথ। হ্যাঁ, 10 এপ্রিলে যখন আমাদের দেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমএনএ এবং এমপিএ যারা ছিলেন, তারা সকলে মিলে একটি ঘোষণা জারি করলেন, যেটির নাম হলো স্বাধীনতার ঘোষণা, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এইটি হচ্ছে আমাদের স্বাধীনতার ভিত্তি। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ওই ঘোষণার মধ্যেই বলা হলো কি কি কারণে, তারপর বলা হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হলো, এবং তার পরেই সঙ্গে সঙ্গে বলা হলো যে এই রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তারপরে বলা হলো যে তিনি উপস্থিত না থাকলে উপরাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পরেই আরো কি কি ক্ষমতা হবে সেগুলোও বলা হলো। কাজে প্রক্লেমেশনটা শুধু একটা ঘোষণা নয়, এটি আবার অপারেটিভও। এবং এটার পরেই বলা হলো যে যেহেতু বঙ্গবন্ধু 26শে মার্চের অতি প্রত্যুষে তিনি ঘোষণা দিয়ে গেছিলেন, স্বাধীনতা ঘোষণা করে গেছেন, এবং সেটি প্রচারিত হয়েছে, অতএব এই সরকার এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবস হবে 26শে মার্চ থেকে। সেটাও সুনির্দিষ্ট করে বলা হলো, সেটাও সুনির্দিষ্ট করে কিন্তু বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে উল্লেখ একেবারে বলা হলো যে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কেউ পর্যালোচনা করেন না, অথচ এটি সংবিধানের অন্তর্ভুক্ত অংশ। এটার উপরেই মাঝখানে অবশ্য বিএনপি 2001-এর পরে ক্রমাগতই চেষ্টা করেছে বিভিন্ন সংস্করণ বের করার, এবং একটিতে একটু ওমিট করে রাখার। একটিতে তো দেখলাম এই স্বাধীনতার ঘোষণা নেই। কোথা থেকে আসলো, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে এলো, তার কোনো উল্লেখই নেই। যাই হোক, 10 এপ্রিলেই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তিনি তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে একটি মন্ত্রিপরিষদ গঠন করে দিলেন, এবং তার পরের দিনই ওই দিন থেকে কাজ শুরু করে দিলেন তারা। 11 এপ্রিল তাজউদ্দিন আহমেদ সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন।
তারপরে 12, 13, 14, 15, 16 এই পর কয়েকদিন পর্যন্ত প্রত্যেক দিনই তারা বিভিন্ন মন্ত্রিপরিষদ বৈঠক করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এগুলোর প্রমাণ, ওই দালিলিক প্রমাণ আমার কাছে আছে, যেগুলো আমার বই বাংলাদেশ সরকার 1971-এর মধ্যে লিপিবদ্ধ, সবই পাবেন। এবং 17ই এর মধ্যেই একটি হলো, আলোচনা হলো যে যেহেতু এই নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়, এটি সারা পৃথিবীতে প্রচার করা প্রয়োজন, এবং সেই সাথে আমাদের নতুন কারা কারা সরকারে আছেন, এবং আমাদের যে এটি আমরা সংখ্যাগরিষ্ঠ, এবং আমরাই যে সরকার গঠন করার উপযুক্ত, এবং আমাদের জনগণের উপরে যে অত্যাচার হচ্ছে, যে নির্মম অত্যাচার হচ্ছে, গণহত্যা চলছে, যেরকমভাবে সমস্ত মানুষকে, দেশের মানুষ বিতাড়িত হচ্ছে, শরণার্থী হিসেবে বিদেশে বিভিন্ন জায়গায় নিজ ভূখণ্ড, নিজ বাসভূমি থেকে বিতাড়িত, সবকিছু এইগুলো প্রচারের জন্য আমাদের তখনই একটি আনুষ্ঠানিক শপথ গ্রহণ প্রয়োজন ছিল, বিশ্ববাসীর কাছে তুলে ধরা, জানান দেওয়া, দুটো জানান দেওয়া। একটা হলো আমাদের সরকারের, রাষ্ট্রের অভ্যুদয়, দ্বিতীয়ত স্বাধীন একটি সরকারের পরিচয়, তৃতীয়ত যে এই দেশের উপরে কিরকম অত্যাচার হচ্ছে। এগুলো করার জন্যই মেহেরপুরের বৈদ্যনাথ তলা নামক স্থানটি নির্বাচন করা হলো, যেটি পলাশীর প্রান্তর থেকে খুব বেশি দূরে নয়। এখানেই তখন ওই 17 তারিখে অস্থায়ী রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ তারা এলেন, শপথ গ্রহণ করলেন, তাদের গার্ড অব অনার দেওয়া হলো। এগুলো সমস্ত ব্যবস্থাপনায় তৎকালীন তৌফিক ইলাহি চৌধুরী ওখানে এসডিও ছিলেন তিনি, এবং মাহবুব, এসপি মাহবুব নামে পরিচিত গার্ড অব অনার দিলেন। এগুলো সমস্ত ইতিহাসের অংশ। ওই সময় ওই স্থানটিকে বিখ্যাত পরিচয় দেওয়ার জন্য, স্মরণীয় করে রাখার জন্য এটার নাম করা হলো মুজিবনগর সরকার, মানে মুজিবনগর ওই এলাকাটার নাম, ওই জায়গাটা বৈদ্যনাথ তলা আমরকানন, যেটা ওইটি হলো মুজিবনগর। কিন্তু মুজিবনগর সরকার বলে এটাকে পরবর্তীকালে বিভিন্ন সময়ে খুব খণ্ডিত করার চেষ্টা হয়েছে। আমি নিজে তার সাক্ষী। আমি দেখেছি যে এমনকি আমাদের এই সরকারের সময় 72 থেকে 75 পর্যন্ত অনেক রকমের মতাদর্শের লোক তো ছিল, আমরা তো সকলকেই সরকারে নিয়েছিলাম। তারা একটা বিভাজন সৃষ্টি করেছেন, এই মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা। তারপরে কারণ আমরা জানি যে এটি হলো যুদ্ধ করেছেন, যুদ্ধ করেন না, এরকম, হ্যাঁ, এবং মুজিবনগরী এটা সেটা বলে ছোটখাটো কথা বলা। তারপরে আবার বলা হতো অস্থায়ী হলো কোত্থেকে, যে এই সরকারই তো চলে এসছে পরবর্তীকালে, ধারাবাহিকতা ছিল। এটা আমি পরে ব্যাখ্যা করব। আর আরেকটি হলো প্রবাসী তো নয়, এটি মুজিবনগর হচ্ছে একটা প্রতীকী নাম। যখন সরকার যেখানে গেছে সেটি মুজিবনগর। যেমন রৌমারিতে গেলে রৌমারি মুজিবনগর, রৌমারি তো সমস্ত 9 মাসই মুক্তাঞ্চল ছিল, বেলোনিয়ার একটি বড় অংশ মুক্তাঞ্চল ছিল। তো তাহলে আমাদের প্রবাসী তো বলা যাবে না। প্রবাসী হলে যেমন একেবারে সবচেয়ে ভালো পরিচয় হলো ইয়াসের আরাফাতের পিএলও, কোনো সময় তার নিজস্ব ঘর ছিল না, কোনো জায়গায় যেতে নিজের ভূখণ্ডে কখনো অবস্থান করতে পারেননি। ক্যাম্বোডিয়ার শিয়ানুক, এরা হচ্ছে প্রবাসী, কিন্তু আমরা তো নই, প্রবাসী ছিলাম। আমরা মুক্তাঞ্চলে আমাদের মুক্তিবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান করেছেন। তার উপরে আরেকটা জিনিস আমি বলে প্রথমেই করতে চাই, যে আলোচনায় যদিও চলে গেলাম, কিন্তু আজকে বিজয় দিবস, বিজয়ের মাস, এই সময়ে আমাদের অবশ্যই উচিত হবে জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের 4 জাতীয় নেতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শহীদ, এবং সেই সঙ্গে যারা নির্যাতিত, তারা পঙ্গু, এবং আমাদের মা বোনেরা যারা অংশগ্রহণ করেছেন, লাঞ্ছিত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এটি এক। 2 নম্বর হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চরিত্র সম্পর্কে সকলকে একটু পরিষ্কার করে দাও। আমি সেটি আমরা বলেছি যে জনযুদ্ধ কিভাবে হলো, তার আগে আপনি একটু যুক্ত করেন, মানুষের মধ্যে কৌতূহল আছে যে আপনি কিভাবে যুক্ত হলেন, একজন জেলা প্রশাসক, পাকিস্তানের জেলা প্রশাসক, কিভাবে যুদ্ধের সঙ্গে যুক্ত হলেন? 2 রকম। আচ্ছা, একটি হলো আমি বলি আমাদের নিজেদের পরিচয়, যে আমরা ভাষা আন্দোলনের ফসল। 52 সনে ম্যাট্রিক পরীক্ষা দিই আমরা। আর তখন ওই স্কুল জীবন থেকে আমরা রাজনৈতিকভাবে সচেতন ছিলাম। 8, 9, 10-এ যখন পড়ি তখনই দেখেছি তো আশেপাশে, দেখতে দেখতে ওই যে রাজনৈতিক সচেতনতাটি, এটি আমাদের মধ্যে রক্তের মধ্যে ছড়িয়েছিল। আমাদের সঙ্গে যারা ছিলেন সকলেই। আমরা পরে সিভিল সার্ভিসে ঢুকেছি। আপনি শুনলে অবাক হবেন যে 1961-র এই
আমরা 61 সালে সিভিল সার্ভিস একাডেমিতে গেছি। আচ্ছা 62তে আমরা 21শে ফেব্রুয়ারির দিন, তার আগের দিন আমরা রাত্রে সবাই মিলে বাঙালি যারা ছিলাম তারা ঠিক করলাম যে আমরা পরের দিন খালি পায়ে ক্লাসে যাব। আচ্ছা, মানে সিভিল সার্ভিস একাডেমি, সিভিল সার্ভিস একাডেমির একজন প্রশিক্ষণ মানে একজন শিক্ষার্থী হিসেবে, হ্যাঁ প্রফেশনাল শিক্ষা, যেটি কোনোদিন এখানে ঘটেনি। আচ্ছা দ্বিতীয়ত আমরা কালো ব্যান্ড পরে যাব শোকের জন্য। সেটির জন্য বাজার থেকে কালো কাপড় নিয়ে এলাম, রাত্রে সবাই বসে তৈরি করে কেটে লাগালাম সেফটি পিন দিয়ে কালো ব্যান্ড পরে। আমরা যখন এই 12 জন ছিলাম পূর্ব পাকিস্তান থেকে, 12 জন যখন খালি পায়ে স্যুট পরে খালি পায়ে এবং আর্ম ব্যান্ড পরে যখন গেলাম, ওরা অবাক হয়ে গেলেন, এটি কি ব্যাপার, এরকম তোমরা করছো কেন? এটিও একটু খুব, কিন্তু এটি আমাদের জন্য একটি কি বলবো চোখ খুলে দেওয়ার মতো ব্যাপার। ওখানে ডিরেক্টর থেকে শুরু করে ডেপুটি ডিরেক্টর এবং পশ্চিম পাকিস্তানি আমাদের কলিগ যারা, তারা কেউ জানেই না যে 21শে ফেব্রুয়ারি কি ঘটেছিল, এখানে কি ঘটেছিল, ভাষার আন্দোলন ঘটেছে, এখানে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যে মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সেগুলো জানতো না। আমরা এই তখন থেকেই এই যে সচেতন এটা, এবং এটি তাদের মধ্যে সঙ্গে যে আমাদের পার্থক্য মিলছে না, তখনই বুঝেছি। এরপরে চাকরি জীবনে বিভিন্ন জায়গায় গেছি, দেখেছি ওরা কিরকম থাকে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেছি, তখন দেখতাম আমাদের যে কিভাবে সরিয়ে রাখা হচ্ছে দূরে, সবকিছু মিলে বৈষম্যটা পরিষ্কার ছিল, বৈষম্যটা খুব পরিষ্কার ছিল। আপনি তো নিশ্চয়ই জানেন যে 6 দফা প্রণয়নে সিভিল সার্ভিসের সিনিয়র অফিসারদেরই বড় অবদান ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় 3 জন সিএসপি অফিসার ছিল, একদম 49 ব্যাচের। তো এইরকম আমাদের মধ্যে তখনই ছিল। আমরা যখন আমার একটি বিশেষ সুবিধা ছিল, পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের কাছে এবং ভারতের কাছেও। এই জন্য যে এই জেলাটি তখন প্রায় 5,500 বর্গ মাইল পূর্ব পাকিস্তানের মধ্যে, এবং সবচাইতে বড় জেলা, জনসংখ্যা খুব কম কিন্তু সবচাইতে বড়, কিন্তু সম্পদ বিশাল। তার উপরে আন্তর্জাতিক সীমারেখা সম্পূর্ণটা ভারতের সাথে, আবার মায়ানমারের সাথে, দুই দিক থেকেই। এই যে থাকার ফলে আমার ওখানে পাকিস্তান আর্মির একটা বড় রকমের উপস্থিতি ছিল। তারা তখন এই মিজো অপারেশন করছে, আবার তখন রোহিঙ্গা অপারেশনেও সাহায্য করছে। এটি কিন্তু রোহিঙ্গারা কিন্তু নতুন নয়, বহু পুরনো। যাই হোক, 71 সালে রোহিঙ্গা সমস্যা ছিল তখনই, এবং এর পেছনে আইএসআই, পাকিস্তানের গোয়েন্দা বাহিনী, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। তো এই সমস্ত দেখতাম। এবং যেহেতু মেজো অপারেশন করার ফলে ওই অঞ্চলে স্থানীয় উপজাতীয়রা খুব নির্যাতিত হতেন। নির্যাতিত হওয়ার ফলে তারা আমার কাছে এসছেন, আমি সরকারের কাছে চিঠি লিখতাম এবং শক্ত করি যেরকমভাবে যদি মিজোদের এই করা হয়, এখানে আশ্রয় দিলে তাহলে পার্বত্য চট্টগ্রাম আমরা হারাবো। তো ওদের কি পরোয়া করে আমার ওখানে মানে গেলে পূর্ব পাকিস্তানে যাবে, এমনটা ভাব, এইটি ভাব। আর এটাই হলো 1 নম্বর। আর দ্বিতীয়ত হলো, পরে জানলাম সেটি পার্বত্য চট্টগ্রামে সব বড় বড় মেহমানরা আসতেন। ইয়াহিয়া খান গেছেন, আর্মি জেনারেল চিফ অফ স্টাফ মুসা গেছেন, এরা তো বারে বারে আসতেন। আচ্ছা, তার উপরে সাহেবজাদা ইয়াকুব খান 2-3 বার গেছেন, অ্যাডমিরাল হাসান গেছেন, আবার আমাকেও তারা ডাকতেন। এই বিভিন্ন, এই যে আমি যেহেতু খুব প্রতিবাদী একজন লোক ছিলাম, যে এরা বলে এই ইয়াং ছোকরা ডেপুটি কমিশনার কিসের জন্য আমাদের কাজে বাগড়া দেয়, বাধা দেয়, মানে আপনার পাঠানো চিঠিপত্র নথিতে ওরা আভাস পেত। হ্যাঁ, তো সেই জন্যই আমাকে বোঝানো শেষে একদিন সাহেবজাদা ইয়াকুব খান জিওসিএনসি, অত্যন্ত ভালো মানুষ, উনি আমাকে বললেন, ইয়াং ম্যান, ইউ ডোন্ট সি দি টোটাল পিকচার। আমি বললাম, স্যার, you have sent me here as the deputy commissioner. It's my duty, it's my responsibility to protect not only the locals, the tribals, but all the resources of this district. It's part of my duty, I have to do it. তখন আমাকে বললো যে দেখো, beyond your duty there is something. And what is it? কি বিষয়টা কি? উনি তখন বললেন যে দেখো, আমরা এই যে পার্বত্য চট্টগ্রামে আমরা যে মিজোদের দিয়ে এখানে করে রেখেছি, তার ফলে তুমি কি জানো যে সীমান্তের অপর পারে এদের অপারেশনের কারণে ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ ভালো একেবারে চৌকস যে ডিভিশনগুলো, মাউন্টেন ডিভিশন, 3টে মাউন্টেন ডিভিশনকে এখানে আমরা আটকে রেখেছি। এই মাউন্টেন ডিভিশনগুলো এই মিজো অপারেশন না হলে এদেরকে ওয়েস্ট পাকিস্তান বর্ডারে নিয়ে যেত।
কাশ্মীরে প্রেশার সৃষ্টি করত। আচ্ছা, এইটি হলো এই যে নীতি, হ্যাঁ। এই নীতিটা কিন্তু আগাগোড়া পাকিস্তান ফলো করেছে। এবং মুক্তিযুদ্ধের সময় মিজোরা কিন্তু আমাদেরই আক্রমণ করেছে পেছন থেকে। ওরা ওদের দেখেন কত রকম সুবিধা পেয়েছে। এবং পরবর্তীকালে এই যে জিয়াউর রহমানের সময়তে, বঙ্গবন্ধুর সময় আমরা প্রথমে এসেই প্রথম জিনিসই তো ওদের এক্সপেল করলাম, আইএসআই অপারেশনস মিজো টিজো সব চলে গেল। ততদিনে মিজোরামও হয়ে গেছে প্রদেশ, নতুন রাজ্য হয়ে গেছে। যদি আপনি একটু বলেন যে আপনি যুক্তটা হলেন, তারপর আমি বিরতির পরে আবার শুনবো। আচ্ছা, আপনি যুক্ত হওয়াটা যদি শেষ করেন। আচ্ছা, সেটি বলছি আমার সম্পৃক্ততা। এই সময়ে আমি আগে থেকেই আমরা তো এগুলো দেখেছি। 69-এ যখন মার্শাল ল হলো, তখন আমাদের বন্ধুদের মধ্যে, কলিগদের মধ্যে আলোচনা হয়েছে। তখন বাংলাদেশ স্বাধীনতা সম্পর্কেও আলোচনা হয়েছে। তারপরে 70-এর নির্বাচনে আমাদের অংশগ্রহণ, নির্বাচন ডিউটি হলো। পরবর্তীকালে 71-এ আরেকটি বড় জিনিস হলো যে ওই যে আপনার সাইক্লোন এবং জলোচ্ছ্বাস হলো, তাতে যে মানুষ মারা গেল এবং তাতে পশ্চিমাদের নির্লিপ্ততা, এটা তো আমাদের প্রবলভাবে নাড়া দিয়েছে তখন সরকারি কর্মকর্তা হিসেবে। তারপরে পরেই আপনার নির্বাচনের পরেই আমি 1 মার্চ 1971 ঢাকায় এসেছিলাম সরকারি কাজে। ওই দিনে ইয়াহিয়া খান ঘোষণা করলেন গণপরিষদের বৈঠক স্থগিত করলেন। তখনই বঙ্গবন্ধু হোটেল পূর্বানীর সামনে যে বক্তৃতাটা দিলেন, আমি সেটি শুনেছি। এবং তখনই আমি সেই দিনই সিদ্ধান্ত নিলাম যে আমার এক্ষুনি ফিরে যাওয়া দরকার, কেন এখন প্রস্তুতির সময় এসে গেছে। সেই আভাসটা পাওয়া এবং তখন আভাস পাওয়া। এবং বঙ্গবন্ধু তখনই বললেন যে 3 তারিখ থেকে অসহযোগ আন্দোলন। এবং অসহযোগ আন্দোলন মানেই এটাও পরিষ্কার হওয়া দরকার, অসহযোগ আন্দোলনের সম্পূর্ণ সময়টা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা, তারা আওয়ামী লীগের নির্দেশেই চলেছে। এবং ওই সময় আমাদের এটি ইয়েও ছিল যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা ওদের সঙ্গে করব না। আমি মার্শাল্লাহ ছিল, ওরাও ওদের মতো কাজ করেছে, আমরা আমাদের কাজ করেছি। আমি পার্বত্য চট্টগ্রামে ফিরে এলাম রাঙামাটিতে তাড়াতাড়ি। ফিরে এসেই তারপরে 3রা মার্চে চট্টগ্রামে মিছিল, আমাদের বিরাট মিছিল হয়েছিল। ওই মিছিলের ওপরে পাকিস্তানি সেনাবাহিনী এবং ওদের সাদা পোশাকে এবং ওদের এসএসজি বলে একটা গ্রুপ ছিল, এরা অন্যান্যরা আক্রমণ করে খুব, এবং অনেক বহু লোক হতাহত হয়। এটিও প্রচন্ড ক্ষোভের সৃষ্টি করে আরো। তারপরে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে প্রথমে আমরা শুনতে পাইনি রেডিওতে, পরে তো শুনলাম এবং এর ইতিমধ্যে ঢাকার সঙ্গে আমাদের যোগসূত্র হয়ে গেছে। আর চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে আমার আগে থেকেই যোগাযোগ ছিল। এই বিশেষ করে এম এ হান্নান, এই আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ, মান্নান সাহেব, তারপরে জহুর আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর খালেদ, এরা সবাই, এদের সঙ্গে যোগাযোগ ছিল। আমরা বলতে পারি যে মার্চের শুরু থেকে আপনি অলমোস্ট আমরা আমি যেমন সম্পৃক্ত হয়েছি, তেমনি আমার সঙ্গে আমার অফিসার যারা ছিলেন, এবং পার্বত্য চট্টগ্রামে অনেক বড় প্রজেক্ট ছিল, রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, তাদের সকলকে নিয়ে, এবং আমার এসপি সৌভাগ্যক্রমে বজলুর রহমান সাহেব, তিনিও খুব এই ব্যাপারে, বেশ বয়স্ক মানুষ কিন্তু খুব উদ্দীপ্ত ছিলেন। উনিও করলেন যে তাহলে আমরা কি করব। আমরা তখনই নিজেদের মধ্যে বসে ঠিকঠাক করে আমার একটা বড় সুবিধা ছিল, পার্বত্য চট্টগ্রামের বর্ডারের চারদিক দিয়ে অনেক বিওপি বর্ডার আউটপোস্ট, সবগুলোতে ইপিআর, এবং তাদের কাছে ভারী অস্ত্রপাতি। এবং এই অস্ত্র নামার জন্য চিটং থেকে নির্দেশ দেওয়া হলো যে চিটংয়ে গিয়ে তোমরা অস্ত্র জমা দাও। আমরা গোপনে ওদেরকে জানিয়ে দিলাম যে খবরদার না। কি করা যাবে? আমরা ঘাগরা, রাঙামাটি চিটং যে রোড, ওখানে ঘাগরা নামে একটা জায়গা আছে, ওইখানে আমরা বড় গাছ টাছ ফেলে দিয়ে, আমরা সরাসরি না, ছাত্রদের দিয়ে অন্যদের দিয়ে ফেলে গর্ত করে ওদেরকে বলে দিলাম। ওরা বলে যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, ছাত্ররা এই কাজ করেছে। এবং আমি সেই জন্য বলতে চাই যে আপনি বলছেন যে যুদ্ধের চরিত্র, এই যে গণযুদ্ধ, সরকারি মানুষ যুক্ত হলেন, সাধারণ মানুষকে দিয়ে প্রতিরোধ গড়ে তুললেন, এই যে প্রতিরোধটা, এবং তার সঙ্গে যুক্ত হলো ইপিআর। আমরা শুনবো বিস্তারিত বিরতির পর। দর্শক থাকুন, আমাদের সঙ্গে আছেন মুজিবুর রহমান সরকার, যিনি উনি বলছেন বাংলাদেশের প্রথম সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব, প্রথম মন্ত্রী পরিষদ সচিব, এখন বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসটিএম আমাদের সঙ্গে আছেন, যিনি মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকার, বাংলাদেশের প্রথম সরকার, এবং উনি বলছেন যে খণ্ডিত করার জন্য অস্থায়ী সরকার বলা হয়েছে। সেই সমস্ত বিস্তারিত বলবেন আপনাদের কাছে, আপনারা থাকুন আমাদের সঙ্গেই। আমন্ত্রণ আরেকবার উপসংহারে আলোচনা করছি মুক্তিযুদ্ধ কিভাবে জনযুদ্ধ হলো। আজ স্টুডিওতে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমাম, যিনি মন্ত্রিপরিষদ সচিব।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1971, আপনি বলছিলেন যে 71-এই অসহযোগের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। হ্যাঁ, এবং জনযুদ্ধের রূপ কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে আপনি যেভাবে তখন থেকেই বলছেন। আপনি ওইভাবে যদি দেখেন, আমাদের সঙ্গে প্রথমে যেমন বলেছি যে ইপিআর এর জওয়ানরা এবং এবং লোয়ার র্যাঙ্কসের যারা, তারা আর প্রথমেই ওই আগেই ওদের সঙ্গে আমার সঙ্গে ছিলেন ডক্টর সৈয়দ আব্দুল সামাদ। তখন সৈয়দ আব্দুল সামাদ পিএইচডি করেননি, এস এ সামাদ, এবং আরও অন্যান্য অফিসার যারা ছিলেন আমার সঙ্গে, পুলিশের যারা ছিলেন, আনসার ছিলেন, এবং ওখানকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের অফিসাররা যারা ছিলেন, কৃষিবিদ, এরা সবাই প্রকৌশলী, কাপ্তাই প্রজেক্টের সমস্ত প্রকৌশলীরা, অন্যান্য যারা ছিলেন সেখানে, কর্ণফুলী মিলের, অর্থাৎ শ্রমিক, কৃষক, চাষি সবাই, এবং প্রকৌশলী, ডাক্তার, সব রকম, আবার সরকারি কর্মকর্তা, কর্মচারী, সরকারি সবাই, আমার সঙ্গে আমার অফিসের যারা কর্মচারী ছিলেন সবাই যোগ দিয়েছেন, সবাই যুদ্ধ করেছেন এবং প্রত্যক্ষভাবে সকলে কাজ করেছেন। এইটি জনযুদ্ধের যে মূল উপাদান, সকল জনগণের অংশগ্রহণ, এবং সেটা এই উপাদান না থাকলে গেরিলা যুদ্ধ হয় না। আমাদের মুক্তিযুদ্ধে এত অল্প সময় ক্ষণস্থায়ী, এত 9 মাসের মধ্যে কিভাবে হলো? এটির মূল কারণ হলো এবং পাকিস্তানের মতন একটি প্রশিক্ষিত এবং পৃথিবীর মধ্যে যাদের অবস্থান আছে সেনাবাহিনী হিসেবে, তার বিরুদ্ধে। এটা ওরা বলে, আমি কিন্তু বলি না। এটা পাকিস্তান সেনাবাহিনী এমন কিছু না, এটার প্রমাণ পরাজিত হয়েছে, আমাদের কাছেই পরাজিত হয়েছে, অনেকের ভারতের কাছেও পরাজিত হয়েছে, স্বীকার করে না এটি। যাই হোক, আপনার জনযুদ্ধের কথা বলছিলেন, জনযুদ্ধের যেটা বলছিলাম, আমি এটাকে সংক্ষেপে বলি এইভাবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি সফলতম মুক্তিযুদ্ধ এবং এর সফলতম জনযুদ্ধ, এবং সেটি বঙ্গবন্ধুর আহ্বানে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত। এই উপাদানগুলো আপনাকে জানতে হবে, কেননা এখানে যে রাজনৈতিক নেতৃত্ব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিও জনযুদ্ধের জন্য প্রয়োজন। আমাদের যে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই সরকারের যে আকার, সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি, তারপরেই প্রধানমন্ত্রী, তিনি প্রতিরক্ষা মন্ত্রী, তার নিচে হলেন কমান্ডার ইন চিফ কর্নেল ওসমানী, তার নিচে 2 জন চিফ অফ স্টাফ, 2 জন ডেপুটি চিফ অফ স্টাফ, একে খন্দকার এবং কর্নেল রব, এবং এদের পরে সেক্টর কমান্ডাররা। এবং এই যে চেইন অফ কমান্ড, এটি কিন্তু উপরের রাজনৈতিক নির্দেশ ছাড়া কোনো কিছু করার কারো ক্ষমতা ছিল না। গণতন্ত্র কথা যদি বলেন, সরকারের কথা যদি বলেন, যে সরকার চলে সেইভাবেই, যে রাজনৈতিক কর্তৃত্ব, তার অধীনে সশস্ত্র বাহিনী সেইভাবে যুদ্ধ পরিচালিত হয়েছে। কেননা এদেরকে, এই যে সেক্টর কমান্ডার কিংবা অন্যান্য যারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন, তাদের যুদ্ধ করা মোটেও সম্ভব ছিল না যদি না আমাদের সরকার বা ভারতের সরকারের সঙ্গে আমরা যদি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হতাম, কিংবা আমাদের সঙ্গে যদি যোগাযোগ না থাকতো, যদি না মিসেস গান্ধী এবং তার সরকার এবং ভারতের জনগণ যদি আশ্রয় না দিতেন, তাহলে আমরা কোথায় যেতাম? আমাদের কথা তো ভালো, আমরা তো সাধারণ মানুষের সঙ্গে থাকতে পারতাম। আমাদের যারা গেছিলেন অফিসাররা, সেনাবাহিনীর যারা গেছিলেন, তাদের তোরা কাঁটাতারের বেড়া দিয়ে কোয়ারেন্টাইন করে রাখতো আন্তর্জাতিক নিয়মে, তা তো করেনি। তারা উল্টো তাদেরকে সাহায্য করেছে, সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে। নিশ্চয়ই আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে বলবেন যে 3রা ডিসেম্বর আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার আগে থেকেই যখন আমাদের মানুষ যাচ্ছে সীমান্তে, বিএসএফ তাদেরকে স্বাগত জানাচ্ছে, তাদেরকে সাহায্য করছে, এবং সেইভাবে শুরু হচ্ছে সহযোগিতা। আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে 28শে মার্চ রামগড় থেকে, রাঙামাটি থেকে রামগড় গেছি। রামগড় থেকে আমাকে ভারতের উপরে ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ওখানে আমার যে কাউন্টার পার্ট, তার সঙ্গে আলোচনা করেছি। তাদের যে ওই মাউন্টেন ডিভিশনের জিওসি, তিনি এসছেন, জেনারেল গঞ্জালভেস, আমার নাম মনে আছে এখনো, অনেক তার সঙ্গে অন্যান্য অফিসাররা আমার সঙ্গে বসছেন, পার্বত্য চট্টগ্রামের অবস্থান শুনেছেন, আমার কাছে সমস্ত বুঝেছেন যে কোথায় কোথায় পাকিস্তান আর্মি কিভাবে আসতে পারে কি না। তারপরে তারা তখন বলেছেন যে আমরা তো এই মুহূর্তে এখনো রাজনৈতিক কোনো পাইনি, নির্দেশ পাইনি, কিন্তু আমরা আমাদের স্থানীয়ভাবে আমাদের স্টকে যে ওয়েপন্স আছে, আমাদের চট্টগ্রাম থেকে, ওই অঞ্চল থেকে তখন বারে বারে আমাদের কাছে অস্ত্র চাওয়া হচ্ছিল এবং সাহায্য চাওয়া হচ্ছিল, মুক্তিযোদ্ধা। এখন এখানে একই সঙ্গে বলে রাখি যে কাপ্তাইতে আমাদের একটা মস্ত বড় পুলিশের একটা কন্টিনজেন্ট ছিল, আর্ম ব্যাটালিয়ন, তারা ইপিআর এর একটা কন্টিনজেন্ট ছিল তখন ক্যাপ্টেন হারুনের ইয়েতে, তাদের সঙ্গে, এবং ওখানে আপনার ওই প্রকৌশলী যারা ছিলেন তারা সকলে শহীদ হয়েছেন অনেকে।
এরা সবাই এই যে একসঙ্গে ইয়ে করে পড়লেন, এবং পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির মতো জায়গায় ছাত্র তখন ওই সুনীলের নাম জানেন, তারপরে আমাদের প্রতিমন্ত্রী হয়েছিলেন পরে দীপঙ্কর তালুকদার, এরা তো প্রথম মুক্তিযোদ্ধা, আমাদের প্রথম মুক্তিযোদ্ধা। এদেরকে আমরা পুলিশের আলমারি খুলে অস্ত্র দিয়েছি। আনসারদের জন্য, মুজাহিদদের জন্য যে সমস্ত অস্ত্র, সেই অস্ত্র দেওয়া হয়েছে, সরকারি অস্ত্র দেওয়া হয়েছে। এবং সরকারি ওই রাইফেল ক্লাবে, শুটিং ক্লাবে তাদের প্রথম প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওখানে। এই যে সবাই মিলে বলি যে আপনি তখনও মুজিবনগর সরকারি বলি বা প্রথম সরকারি বলি, কিন্তু আপনার চেতনা দ্বারা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু ৭ই মার্চের নির্দেশনা, যার যা কিছু আছে সেই অনুযায়ী কিন্তু শুরু হয়ে গেল। আমরা তো তখনই ধরেই নিয়েছি। আর আমরা তো জানতাম যে পাকিস্তান, আমি বিশেষ করে আরো বেশি জানতাম, এই জন্য যেহেতু আমার ক্যান্টনমেন্টে যাতায়াত ছিল, যেহেতু আর্মির সঙ্গে যোগাযোগ ছিল। আপনি নিজেই বলেছেন সাহেবজাদা ইয়াকুব আপনি পার্সোনালি বলেছেন, এবং তাদের অস্ত্রশস্ত্র যে আসছে, প্রচুর মানুষ আসছে, সৈন্য দেখছি, আমি নতুন নতুন ইউনিট দেখছি, নতুন নতুন আপনার অ্যান্টি এয়ারক্রাফট গান, আর্মার্ড ক্যারিয়ার থেকে শুরু করে অন্যান্য যে আসছে, বোঝাই যাচ্ছে যে তারা একটা বড় আক্রমণের জন্য প্রস্তুত। আমরা এর জন্য তো তৈরি ছিলাম। আমরা সেই জন্য আমরাও জনগণকে এবং আমাদের সঙ্গে যারা ছিলেন সকলকে, ছাত্র বলুন এবং ছাত্ররাই, ওই বললাম যে পিআরের রাস্তা বন্ধ করে দিল ছাত্ররাই, কিন্তু আপনি নেপথ্যে ছিলেন, আপনারা তার মানে কি কাজ করে যাচ্ছেন? কাজ করে যাচ্ছে। এবং আমাদের সিএসপি, তখন পূর্ব পাকিস্তানে সিএসপি অ্যাসোসিয়েশন ছিল একটি, সেই সিএসপি অ্যাসোসিয়েশন ৩রা মার্চে বঙ্গবন্ধুর যে হলো, সেই ঘোষণার অসহযোগ আন্দোলনের সময় তারা একটি তখনই সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তে তখন চিফ সেক্রেটারি ছিলেন শফিউল আজম, তিনি তো তার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তিনি দূরে সরে থাকলেন। তখন আমাদের সানাউল হক সাহেব তখন জ্যেষ্ঠতম, তার সভাপতিত্বে সভা হয় এবং তারা সিদ্ধান্ত নেন যে আমরা অসহযোগ আন্দোলনের পক্ষে আছি। মানে আমরা যারা বাঙালি সিএসপি অফিসার যারা আছি এবং সরকার এবং আমাদের সকলের কাছে এটা প্রচার করা হলো। আমার কাছে বার্তাটি নিয়ে এলেন মহিউদ্দিন খান আলমগীর। উনি তখন সরকারে আমাদের জুনিয়র, কিন্তু উনি তখন সরকারের কর্মকর্তা। এই যে বলেন, এই যে শুরু হয়ে এবং এই যে চরিত্রটা, যেটা আমি তো যেমন পার্বত্য চট্টগ্রামের কথা বলছি, আমাদের সঙ্গে চিটং চট্টগ্রামের নেতৃত্ববৃন্দের যোগাযোগ, সকলের সঙ্গে মিলেমিশে। পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগ তো তখন কিছু খুবই দুর্বল, তাদের ওইখানে সংগ্রাম যে পরিষদ যে গঠন করা হলো, সে সংগ্রাম পরিষদ বলতে গেলে আমরাই করলাম। এবং সেটা সাধারণ মানুষের জন্য একটা জোর যে সরকারি কর্মকর্তারা আমাদের সঙ্গে আছেন, এবং সবাই বাহিনীর লোকজন তো যুক্ত হচ্ছে, আর্মি থেকে শুরু করে ইপিআর, পুলিশ, আনসার, সবাই। এই যে এরা তো ছিলই, এবং সাধারণ মানুষ যে সম্পৃক্ত। আপনার স্মৃতি থেকে বলছিলেন যে ওই 10 এপ্রিলের সকলে এমএনএ বসছেন, তখন আপনি কোথায় কিভাবে যুক্ত হলেন? একদমই সরকারের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। 10 এপ্রিলে তো আমি আগরতলায়। আমরা থেকে যখন দেখলাম যে আমাদের যা কিছু ছিল, পার্বত্য চট্টগ্রাম আমাদের সৈন্য সামন্ত যা ছিল এবং রসদ, অস্ত্রশস্ত্র সব আমরা চট্টগ্রামের দিকে পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পরে দেখি যে আমরা তরক্ষিত। ওরা যদি আক্রমণ করে উপর থেকে, আকাশ থেকে, অথবা আমার এখনো মনে আছে আমরা সমস্ত যত খালি জায়গা যেখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, সেই সমস্ত জায়গায় বল্লি বলে, বড় বড় ওই বল্লি গেড়ে গেড়ে যাতে হেলিকপ্টার ল্যান্ড না করতে পারে সেই ব্যবস্থা করলাম। তারপরে দেশীয় ব্যবস্থাপনা, তারপরে কিন্তু ওদিকে আবার কাপ্তাই থেকে ওরা আক্রমণ করতে পারে, করেছিল। তাই এই যে সমস্ত এই ব্যবস্থা করতে আমরা দেখলাম যে আমাদের তাহলে পেছন থেকে আমাদের অন্য অস্ত্র আনা দরকার, ভারতীয় সাহায্য দরকার। তখন আমি ওই রাঙামাটিতে থেকে আমার সমস্ত অফিসার এবং লোকজন নিয়ে রামগড়ে গেলাম। রামগড়ে গিয়ে আমি যাওয়ার পরেই ওখানে জিয়াউর রহমান, মীর শওকত আলী ভেতরে যুদ্ধ করছিলেন, এই কর্নেল অলি, তারপরে ক্যাপ্টেন কর্নেল, তখন ক্যাপ্টেন অলি, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, এরা ক্যাপ্টেন ভুঁইয়া, সুবেদ আলী ভুঁইয়া, এরা সবাই গেলেন। এরা ছিলেন কালুরঘাটে। এখানে একটা মজার কথা বলে রাখি, কালুরঘাট থেকে যখন ওই ভাষণটি দেওয়ার পরেই, প্রথমে তো ভুল ভাষণ দিলেন, পরে নিজেকে ওটাকে ঠিক করে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটি দিয়েই উনি বললেন যে আমি কক্সবাজারের দিকে যাচ্ছি। কেন কক্সবাজারের দিকে যাচ্ছেন? যে 7ম নৌবাহিনী ওই দিক থেকে আক্রমণ করতে পারে, এই কথা বলে ওখান থেকে সরে গেলেন। দক্ষিণ থেকে গিয়ে পরে টার্ন রাউন্ড করে
আবার উত্তরের দিকে এসে চন্দ্রকোনা হয়ে ওখান থেকে চন্দ্রকোনা আসা যায় পেছনের পাহাড়ি পথে, চন্দ্রকোনা দিয়ে তারপরে একেবারে আপনার রাঙামাটির পাশ দিয়ে ওই দিক দিয়ে ঘুরে খাগড়াছড়ি মহালছড়ি খাগড়াছড়ি হয়ে রামগড়ে গেলাম। আচ্ছা, ওইখানে তখন আমাদের দেখা হলো। আর পেছন দিকে রয়ে গেলেন মীর শওকত আলী, যুদ্ধ করছিলেন। ওই তখন তাকে মিজোরাম ওখানে গেছিল, ওখানেই ক্যাপ্টেন আফতাবুল কাদের ওখানে শহীদ। যাই হোক, এই যে যুদ্ধগুলো হচ্ছিল এই সময়, তখনই আমরা ওই জায়গাতে পুরো পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আমাদের ধারণা ছিল যে আমরা এই অঞ্চলটাকে আমরা অনেক দিন স্বাধীন রাখতে পারবো, স্বাধীন ভূখণ্ড, এবং রেখেছিলাম পুরো মার্চের যে কয়দিন, পুরো এপ্রিল মাস। এবং তখন এই আমাদের সুবেদ আলী ভূঁইয়া, তারপরে ক্যাপ্টেন রফিকুল ইসলাম, এরা এগিয়ে গিয়ে ওই হায়াকো বলে একটি জায়গা আছে, সেই দিক দিয়ে গিয়ে আপনার ইয়ের দিকে কালুরঘাটের যে ব্রিজ, ঠিক ব্রিজের ওইখানে তারা পজিশন নিয়ে শুভপুর ব্রিজের কাছে এপারে ওই দিক থেকে পাকিস্তানি সেনাবাহিনী কুমিল্লা থেকে আসছিল। কুমিল্লা থেকে এসে যদি চট্টগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যায় তাদের ওদের বিশাল বহর হয়। আমাদের এই ছিল যে ওটিকে বাধা কিভাবে দেওয়া যায়। এই শুভপুরে প্রচণ্ড যুদ্ধ হয়, সেখানে আমাদের এরা প্রতিরোধ গড়ে তোলেন এবং সেই প্রতিরোধ ওরা ভেঙে আসতে পারেনি। 2রা মে পর্যন্ত, 2রা মে পাকিস্তান সেনাবাহিনী ওরা এয়ার থেকে একটা আক্রমণ শুরু করলো, এবং এয়ার অ্যাটাক যখন শুরু করলো তখন আমরা পশ্চাদপসরণ করলাম। 2রা মেতে আমরা ফেনী নদীর উপরে তখন আমরা ব্রিজ করে ফেলেছি, একদম তখন শুকনো, নদীও শুকনোই, ওখানে ওপারে চলে গেলাম। আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম আমরা যে ইয়েতে চলে যাব, সাবরুম চলে যাব। এপারে রামগড়, ওপারে সাবরুম, পাথর ছুনলেই পাওয়া যায়, এত এত কাছে। তো ওইখানে গিয়ে ওখানে সাবরুমে বেশ কিছুদিন থেকে পরবর্তীকালে আমার ডাক আসলো যে এখানে ওখানকার যে নেতৃবৃন্দ যারা ছিলেন, নোয়াখালীর নেতৃবৃন্দ এসছেন, সিলেট থেকে এসছেন, গাজী দেওয়ান ফরিদ গাজীরা এসছেন, নুরুল হক সাহেব গেছেন একদিক থেকে, কুমিল্লার সিরাজুল হক সাহেবরা গেছেন, চট্টগ্রামের যারা নাম বললাম আগে তারা গেছেন। ওরা সবাই মিলে ওখানে বলে যে আমাদের একটা আঞ্চলিক প্রশাসন গড়ে তুলবো আমরা এখানে, পূর্বাঞ্চলীয়। তো পূর্বাঞ্চলীয় আঞ্চলিক প্রশাসনের প্রথম দিকে তা ইয়ে ছিলেন মাহমুদ আলম চাষি, তাকে উনি দেখাশোনা করতেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এটি তাদের পক্ষে সম্ভব না। মাহমুদ আলম চাষি ইয়েতে কলকাতায় চলে গেলেন পররাষ্ট্র সচিব হয়ে, তখন আমাকে দায়িত্ব নিতে হলো ওইখানে। তখন আমরা এই জায়গায় যত সাংগঠনিক যা কিছু আমাদের চিন্তা করেন, পার্বত্য এই ত্রিপুরার জনসংখ্যা ছিল 5 লক্ষেরও কম, আর আমাদের শরণার্থী গেছে 20 লাখের মতো, এবং এরা সময় অধিকাংশ এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা এরা গেছেন ওখানে, তারপরে এয়ারফোর্সের আমাদের অফিসার যারা গেছিলেন তারা ওখানে গেছেন, আমাদের সিভিল অফিসার যারা ছিলেন তারা গেছেন। আগরতলা তো তখন একটা অন্যতম বিশাল জায়গা। ওইখান থেকে তখন আমার দায়িত্ব ছিল ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা, চিফ সেক্রেটারির সঙ্গে আমরা ঘন ঘন যেতাম আমি, ওরা সেইভাবে আমাদের সমাধানও করতো, যথেষ্ট সম্মানও দিত। গভর্নরের সঙ্গে যোগাযোগ করতাম, এবং আমাদের নিজস্ব গাড়ি ঘোড়া আমরা সবাই নিয়ে গেছি। আমি তো সমস্ত গাড়ি ঘোড়া, সাজ সরঞ্জাম, খাওয়ার জিনিস যা কিছু পেরেছি আমরা, মানে পাকিস্তানের প্রশাসন সবকিছু নিয়ে, পুরো প্রশাসন নিয়ে গেছি। এবং তখনও যুদ্ধ কিন্তু শুরু। হ্যাঁ, যুদ্ধ শুরু। এরপরে মানে কলকাতায় কবে গেলেন? এরপরে ওখানে মে মাসের শেষের দিকে এমআর সিদ্দিকী সাহেব আগরতলায় এলেন। উনি এসে একটি বার্তা দিলেন, আমাকে বললেন যে ওখানে আমাদের সরকারে কেন্দ্রীয় সরকার পরিচালনা করার মতো এবং ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট ডিভিশন কিভাবে কাজ করে, মন্ত্রী পরিষদ কিভাবে কাজ করে, এটি জানা কেউ নেই। যারা আছেন নুল কাদের, খন্দকার আসাদুজ্জামান, নুরুদ্দিন সাহেব, অন্যান্য যারা আছেন তারা কেউ পারছে, তারা ভিন্ন ভিন্ন কাজ করছেন। তো মন্ত্রী পরিষদ সচিব দরকার। তা আমরা শুনেছি আপনি কেন্দ্রীয় সরকারে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা অন্যরকম, আপনাকে যেতে হবে। তখন আমি ওইখানে মে মাসে পরের দিকেই চলে গেলাম। ওই সময়ে তখন আমার স্ত্রী সন্তান সম্ভব, আমার ছোট মেয়ে তখন তার কিছুদিন পরেই ভূমিষ্ঠ হলো। তো ওই সময়ে প্রথমে গেলাম, গিয়ে আকবর আলী খান ছিল আমার সাথে, ওকে নিয়ে গেলাম। আকবর আলী খান এবং আরও কয়েকজন আমার সঙ্গে যারা ছিল, আমার কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং অন্য যারা, তাদেরকে নিয়ে আমি ছোটোখাটো একটা অফিস দাঁড় করালাম কলকাতায় গিয়ে। আমি শুনবো এরপর একটুকু, তখন থেকে শুরু হবে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত থেকে মুক্তিযুদ্ধ পরিচালনার অংশীদারিত্ব হওয়া কেন্দ্রীয়ভাবে। তার আগে করেছেন আঞ্চলিকভাবে, যুদ্ধ করেছেন আঞ্চলিকভাবে। থাকুন আমাদের সঙ্গেই, ফিরবো বিরতির পর।
আমন্ত্রণ আরো একবার উপসংহারে আলোচনা করছি মুক্তিযুদ্ধ জনযুদ্ধ নিয়ে। আমাদের সঙ্গে আছেন এসটিএম ইমাম, প্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব। সেই কাজটি শুরু করার জন্য আপনি এসেছেন, বলছিলেন যে কেন্দ্রীয় সরকারের অভিজ্ঞতা থেকে। আমি একটু আপনাকে জানতে চাইবো যে এই যে সরকার কিভাবে এই সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনা করছে। এখানে আমাদের যেমন সেনাবাহিনীর সদস্যরা আছেন, এখানে প্রতিদিন সাধারণ মানুষ, অসংখ্য শ্রমিক, কৃষক, যুবক, তরুণ, ছাত্ররা যুক্ত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে। কেন্দ্রীয় সরকার থেকে সেটি পরিচালনা হচ্ছে, সেক্টর আছে, আমাদের সাব সেক্টর আছে, সেটিও পরিচালনা করছেন, আবার একটি প্রশাসন করছেন। যদি একটু বলেন। এটিতে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি যে আমি যদি আপনাকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রামগড় ওই দিকটার কথা বললাম এবং আগরতলার কথা বললাম, আমাদের সম্পৃক্ততা এবং তখনকার যে ওইখানে অবস্থান সেটি, কলকাতা যাওয়ার কথা বললাম। কিন্তু এর মধ্যে একটি জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেখানে যারা পেরেছেন সব জায়গা থেকে সবাই সামগ্রিকভাবে জনগণ এবং প্রশাসনের নেতৃত্বে বিশেষ করে সবাই অংশগ্রহণ করেছেন। যেমন সিলেটে, তারপরে ধরুন দিনাজপুরে, রংপুরে, তা ওদিকে বগুড়া অঞ্চলে, নাটোরে, রাজশাহীতে, পাবনায়, যশোর, কুষ্টিয়া, সব জায়গায়, সিরাজগঞ্জে। এবং এখানে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অনেক শহীদ হয়েছেন, অনেক পুলিশের, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের। এগুলো আমাদের এই যে বীরত্ব গাথা, তাদের যে আত্মত্যাগ, এটি ভুলবার না, এটি আমাদের সোনার অক্ষরে লেখা থাকবে। এই জিনিসটি বলতে চাচ্ছিলাম আমি। সেই জন্য জনযুদ্ধের যে উপাদান, যে সবাই মিলে যুদ্ধ করা, আমাদের কেন্দ্রীয় সরকারের যে কথাটি আপনি বলছিলেন সেটি ওইখানে আরেকটু বলে রাখি। আমি মাঝখানে আবার ওখান থেকে আগরতলায় চলে এলাম, যে আমার স্ত্রী অসুস্থ ছিলেন, তাকে পরবর্তীকালে তাকে নিয়ে, আমার ছেলে মেয়ে তখন ছোট, সবাইকে নিয়ে আবার পরে চলে গেলাম কলকাতায়। এবং ওখানে গিয়ে আমাদের তখন প্রত্যেক দিন মন্ত্রিপরিষদ বৈঠক হতো, প্রতিদিন। এবং বিভিন্ন সমস্যা, যেমন মুক্তিযোদ্ধাদের কম্বল দিতে হবে, শীত চলে আসছে সামনে, তাদের অমুক জায়গা থেকে এই অস্ত্র লাগবে। এবং অস্ত্র সাথে সাথে আমাদের সরকারের কয়েকটি তো মূল লক্ষ্য ছিল। একটি প্রধানতম লক্ষ্য ছিল যুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে অর্জন করা। কাজেই আমাদের সেই জন্য এই যে লক্ষ লক্ষ যুবক যাচ্ছে, যুবক যুবতী যাচ্ছে, যুদ্ধ করতে চাচ্ছে, তারা শরণার্থী ক্যাম্পে ছিল, তাদেরকে কিভাবে আমরা নিয়ে আলাদাভাবে সরাতে, প্রশিক্ষণ দিয়ে। হ্যাঁ, মিসেস গান্ধী এপ্রিল মাসে আগরতলা এসেছিলেন। আমরা অনেকেই জানেন না, এই তথ্যটি আমি দিয়ে রাখি। তার সঙ্গে আমরা ওখানে যারা ছিলাম, ডক্টর AR মল্লিক ছিলেন, সিরাজুল হক সাহেব ছিলেন, এবং আমি ছিলাম, নুরুল হক সাহেব, অন্যান্য সবাই। আমরা গিয়ে দেখা করলাম গভর্নমেন্ট হাউসে। আমি খুব 2 মিনিটে সেরে দেবো। ওখানে দেখা করে তিনি সমস্ত সমস্যা শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন আমরা কি করতে পারি। উনি কিন্তু তখনও আমাদের বলছেন না যে তোমাদের সরকার গঠিত হয়ে গেছে এবং সরকারের সঙ্গে আমরা কিভাবে করব, আমাদের এই অঞ্চলটা দেখতে এসছেন। আমরা তখনই এই সুযোগে আমাদের কতগুলো কথা বললাম। আমরা 1 নম্বরই বললাম যে তোমরা আমাদের এই যে ইউথ যারা, তাদেরকে তো শরণার্থী হিসেবে রাখছো, খাবার দাবার দিচ্ছ, তাঁবুও দিচ্ছ, সবই দিচ্ছ। তা আমরা যদি এদেরকে আলাদা করে নিয়ে যাই ভিন্ন জায়গায়, আমরা তাদেরকে মোটিভেট করব, প্রশিক্ষণ দেব, তারপরে আমাদের সেক্টর কমান্ডাররা এবং আমাদের সামরিক বাহিনী যারা, তারা যাকে যেখানে নেবেন নিয়ে যাবেন, ট্রেনিং দেবেন। এইভাবেই যুব শিবির গড়ে উঠলো। মিসেস গান্ধী তখনই বললেন হ্যাঁ, এটি যুক্তিযুক্ত কথা, অসুবিধা নেই। তারপরে আমরা বললাম যে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো স্নায়ুযুদ্ধ। আর স্নায়ুযুদ্ধ, সাই ওয়ারফেয়ার করতে হলে আমাদের একটা পাওয়ারফুল রেডিও দরকার। আমাদের এখন কালুরঘাট থেকে যেটি নিয়ে গেছিলাম অতি কম শক্তি, দুর্বল। তখন উনি বললেন ওইখানে তার দূরদৃষ্টি দেখার মতো। ভারতের যে প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীর যে কি বিরাট অবদান প্রত্যেকটি জায়গায়, পরে অন্যগুলো পরে বলছি, সেই সঙ্গে ভারতীয় জনগণের, উনি সঙ্গে নিয়ে গেছেন তার ইনফরমেশন মিনিস্টার নন্দিনী শতপথীকে, সঙ্গে নিয়ে গেছেন সিদ্ধার্থ শঙ্কর রায়কে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সঙ্গে নিয়ে গেছেন অল ইন্ডিয়া রেডিও ডিজিকে, মিস্টার ভট্টাচার্য, আমার নাম মনে আছে। এই যে লোকগুলো, ক্যাবিনেট সেক্রেটারি কদিন পরে ক্যাবিনেট সেক্রেটারিকে পাঠিয়েছেন, তার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। এই যে কাজগুলো, তার দ্রুততার সঙ্গে আমাদের সঙ্গে যে সমঝোতা, এবং যদিও আমাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে ভারত স্বীকৃতি দেয়নি, অনানুষ্ঠানিকভাবে আমরা 2 সরকারের মধ্যে যেরকম যা কিছু আদান প্রদান সবই করেছি। এবং ওইখানেই আমাদের যে কেন্দ্রীয় সরকারের তার যে ক্ষমতা, ওইখানে ক্ষমতাটা কিন্তু ওইখানেই।
এবং ওই সরকারের মূল লক্ষ্য ছিল, যেটি প্রথমে বলছিলাম, মূল লক্ষ্য হলো দেশ স্বাধীন করা। অতএব মুক্তিবাহিনীকে সমর্থন দেওয়ার জন্য যা কিছু করা দরকার, মুক্তিবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে চেইন অফ কমান্ড দরকার, রাজনৈতিক নেতৃত্বের কথা যেটি বললাম, ওইভাবে একেবারে সাবসেক্টর কমান্ডার পর্যন্ত সবাই, এবং ওখানে মুক্তিযুদ্ধের সময়ও আমাদের সেক্টর কমান্ডার দু একজনকে তো শাস্তিও দেওয়া হয়েছে। মেজর জলিলকে সরিয়ে দেওয়া হলো খুলনা অঞ্চল থেকে। তারপরে আনুষ্ঠানিক সরকার যা যা আবু ওসমান চৌধুরী তাকে সরিয়ে মেজর মঞ্জুরকে করা হলো। আচ্ছা, এই ধরনের তো অনেক হয়েছে। এবং আমাদের যদি যুদ্ধের প্রকৃতির দিকে দেখেন, চারদিকে ঘিরে ত্রিপুরা অঞ্চলে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে এইদিকে। খালেদ মোশাররফ, শফিউল্লাহ, রফিকুল ইসলাম, মীর শওকত আলী, সিআর দত্ত, সব, কিছুটা অংশে জিয়াউর রহমান, কিন্তু জিয়াউর রহমান সামনে গিয়ে কখনো করেন নাই, বাকিরা যুদ্ধ করেছে। জিয়াউর রহমান, আমি প্রথমে আগে বলছিলাম, রামগড়ে ছিলেন যখন, সেই সময় মীর শওকত আলী যুদ্ধ করছেন, বারে বারে আমাকে খবর পাঠাচ্ছেন। আমরা একটা ইম্প্রোভাইজড রেডিও কানেকশন করে ফেলেছিলাম। উনি বলছেন, আমাকে বলেন যে এরকম আমার দরকার, আপনি জিয়াউর রহমান, জিয়াকে বলেন না আসতে কথা বলতে। জিয়াউর রহমানকে বলি, বলছে না ভাই আমি যেতে পারবো না, আমি কি পাঠাবো, আমার কাছে অস্ত্র শস্ত্র কিছু নাই। তো আমি তখন সামাল দেওয়ার জন্য যেভাবে কেন্দ্র থেকে এই যে ইয়েগুলো আপনার, এই যে আপনি যদি আমাকে একটু বলেন। আর আরেকটি হলো, আমি মূল লক্ষ্যগুলো বলি। একটু মুক্তিযুদ্ধ পরিচালনা, দ্বিতীয়ত হলো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে করার জন্য প্রত্যেকটি সেক্টরের সাথে একটি করে জোনাল কাউন্সিল করা হলো। সেটি কিন্তু নেতৃত্বে সবই এমএনএ এমপিরা, এবং আঞ্চলিক প্রশাসন করা হলো। সেই প্রশাসনটা আবার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। এই পাশাপাশি সিভিল প্রশাসন মুক্তিবাহিনী পরিচালনা করবে না, তাদের সহায়তা করা সব রকম। আবার আরেকটি বড় হলো যে দেশে এবং বিদেশে বাংলাদেশের প্রচার। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দল পাঠিয়েছি প্রচারের জন্য, আমরা প্রতিনিধি দল পাঠিয়েছি, ইউরোপে পাঠিয়েছি, আমেরিকা পাঠিয়েছি, সব জায়গাতে, সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের প্রতি একটা বিরাট সহানুভূতি গড়ে উঠেছে। অনেক জায়গায় সরকার করেনি, কিন্তু জনগণ করেছে এই জিনিসটা। এবং তারপরে আরেকটি মস্ত বড় লক্ষ্য হলো বঙ্গবন্ধু যেন অক্ষত থাকেন, তার যেন কোনো ক্ষতি না করতে পারে, এবং তাকে মুক্ত করা। এই জিনিসটির জন্য আমরা যেমন চেষ্টা করেছি, তেমন মিসেস গান্ধীও সারা পৃথিবী ঘুরে বলেছেন। এবং তিনি এমনও হয়েছে, রাশিয়ার যে তখন প্রেসিডেন্ট, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদগর্নি, তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে একেবারে সতর্ক দিয়ে বলেছিলেন, এইভাবে যে খবরদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে কোনো রকম করা যাবে না, তাকে মুক্তি দিতে হবে। এই চাপের ফলেই তো পাকিস্তান নথি স্বীকার করেছে। এগুলো আমাদের এই যে বিষয়টি চলা, এইটাই তো বিজয় ত্বরান্বিত করলো। এবং এইখানে এই যে অস্ত্র সংগ্রহ আমরা কিভাবে করেছি, যখন ভারত সোভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি হলো, সোভিয়েত ইউনিয়ন থেকে প্রচুর অস্ত্র পেল ভারতীয় সেনাবাহিনী যখন শক্তিশালী হলো, তখন তারা এই সেপ্টেম্বরের পরের থেকে কিন্তু মুক্তিযুদ্ধ দারুণভাবে বেগবান হলো। ওই কারণে তখন আমরাও অস্ত্র শস্ত্র পেলাম, ভারতীয় বাহিনী আমাদের পেছনে সহায়তা করতে শুরু করলো সক্রিয়ভাবে। এবং এই জনগণের সাথে আমাদের, ধরুন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এইটিও তো বিশাল একটা জিনিস। আমাদের সব রকম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সরকারের যেরকম মন্ত্রণালয় থাকা দরকার সবই ছিল। আরেকটি জিনিস খুব বিশেষভাবে উল্লেখ করা দরকার, সেটি হলো যে ভারতীয় সরকারের কাছ থেকে আমরা সব রকম সহায়তা পেয়েছি আমাদের শরণার্থীদের দেখাশোনা করার জন্য। এবং আমাদের প্রচুর বেসামরিক কর্মকর্তা, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং অন্যান্য যারা গেছিলেন, তাদের সকলকে আমরা কাজ দিয়েছি, এমপ্লয় করেছি। তারা আনুগত্য ঘোষণা করেছিলেন সরকারের প্রতি, তাদেরকে ভাতা দেওয়া হতো, একটা সাবসিস্টেন্স অ্যালাউন্স বলতাম। আমাদেরও তার মানে এই যে মুক্ত ভূখণ্ডে আমাদের সেনাবাহিনী আছে, সব রকম, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, কেন্দ্রীয় সরকার আছে, এবং সেইভাবে তারা জনযুদ্ধ পরিচালনা করেছেন। এবং ওইখানে আরেকটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে আমরা শুধুমাত্র যে মুক্তিযুদ্ধ সরকার যে পরিচালনা করেছে এবং দেশে বিদেশে প্রচার করেছে তাই নয়, সেই সাথে বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে, আবার সঙ্গে সঙ্গে নিজেদের অর্থ দিয়ে, আমাদের নিজস্ব বাজেট ছিল, বাজেট করা হয়েছিল, এবং সেই বাজেট অনুযায়ী যে অর্থ, আমাদের সরকারের অর্থের একটি বড় অংশ ছিল যে বাংলাদেশের অভ্যন্তর থেকে বিভিন্ন জায়গা থেকে
প্রচুর অর্থ নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো কেন্দ্রীয়ভাবে জমা দেওয়া ছিল, সেগুলো আমাদের অর্থমন্ত্রীর অধীনে পরিচালিত হতো। কাজে ভারত সরকারের কাছ থেকে এটি খুব বড়, আপনি শুনে অবাক হবেন, ভারত সরকারের কাছ থেকে আমরা কোনো আর্থিক সহায়তা নেই, সম্পূর্ণ আমাদের অর্থ। এবং আমাদের ওই সময় রপ্তানি ছিল, কি রপ্তানি ছিল? চা, আমাদের রপ্তানি ছিল আপনার চামড়া, আমাদের রপ্তানি ছিল অন্যান্য বাংলাদেশ সেই টাকাও আপনারা কেন্দ্রীয় সরকার পেয়েছে। সেই অর্থ। আমি আপনাকে শেষ করতে বলবো যে এই যে আপনি শুরুতেই বলছিলেন এবং আপনি নিজেই বই লিখেছেন যে মুক্তিযুদ্ধটা জনযুদ্ধ, এবং সেই জন্য আপনি শুরুতেই বলছিলেন যে সার্থক একটি জনযুদ্ধের কারণে মাত্র 9 মাসের মধ্যে আমরা বিজয় অর্জন করেছিলাম। আজকে সেই বিজয়ের দিন 16 ডিসেম্বর। আপনি যদি শেষটা একদম বলেন যে এই যে জনযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধকে সমাপ্তির দিকে নিয়ে, বিজয়ের দিকে নিয়ে যাওয়ার যে চূড়ান্ত সময়, সেটি যদি বলে আজকে শেষ করেন। চূড়ান্ত সময় যখন আমরা সেপ্টেম্বরের পরে যখন বেগবান হলো, তখন তো প্রত্যেক দিনই আমরা যোগাযোগ করতাম। ইস্টার্ন কমান্ডের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, আমাদের একে খন্দকার এবং অন্যান্যদের সঙ্গে, আবার আমার সঙ্গে ছিল, অন্যান্যদের সঙ্গে ছিল। আমরা তখনই পরিকল্পনা শুরু করেছিলাম, আমাদের পরিকল্পনা কমিশন ছিল। আমরা যে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে কি করব, এবং এই যে ভারত থেকে 1 কোটি শরণার্থী ফিরে যাবে, কোথায় ফিরে যাবেন, কিভাবে যাবেন, কোন পয়েন্টে, তাদের কি কি প্রয়োজন, স্বাধীন হবে দেশ, বিজয়ের ফিরবেন, তার পরিকল্পনা করছেন সম্পূর্ণ, একেবারে সম্পূর্ণ পরিকল্পনা করে রাখা হয়েছে। এবং আরেকটি জিনিস, যে ভারত বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানিদের হানাবাদের, পাকিস্তানি এই ইয়েদের কি বলবো, হায়নাদের, হায়না ছাড়া আর কিছু বলা যায় না, তারা বাংলাদেশের অভ্যন্তরে এই দেশেও যে সমস্ত বিশ্বাসঘাতক রাজাকার, আল বদর, আল শামস, এদের দিয়ে এই যে আমাদের 14ই ডিসেম্বর এর আগে আমরা যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা, এই সমস্ত, আমি তো আমার বইয়ে দিয়েছি চিঠি, খান সবুরের লেখা চিঠি, রাও ফরমানা লিখছে সেই চিঠিতে এই অফিসাররা সরকারের পক্ষে, এই ব্যক্তিরা, আর এরা সরকারের বিপক্ষে, এরা ভারতীয়, এবং তাদের মধ্যে আমাদেরও নাম। আর আমাদের তো পাকিস্তান সরকার প্রথম দিকেই 14 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। আজকে শেষ করেন, আমাদের শেষ মিনিট, আমরা নিশ্চয়ই আপনার বইটি নিয়ে এবং আরেকদিন চলার সময় আপনি একদমই শেষ করেন 1 মিনিটের মধ্যে। আমার হলো যে এই যে মুক্তিযুদ্ধ, সার্থক মুক্তিযুদ্ধ, সেটির পেছনে কিন্তু সবচেয়ে বড় শক্তি ছিলেন বঙ্গবন্ধু। আমরা বঙ্গবন্ধুর নামে যুদ্ধ পরিচালনা করেছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে যুদ্ধ পরিচালনা করেছি। বঙ্গবন্ধু ছিলেন আমাদের হৃদয়ে, সামনে ছিলেন না, কিন্তু দেখতে পাইনি, কিন্তু তাকে বুকের ভেতরে, তাকে নিয়েই তার অনুপ্রেরণায় 1 নম্বর। 2 নম্বর হলো যে বঙ্গবন্ধু অনেক আগে থেকেই এই ব্যবস্থাটা করে রেখেছিলেন, যে কারণে আমাদের নেতৃবৃন্দ যখনই ভারতে গেলেন, তাদেরকে অভ্যর্থনা জানানো হলো, সঙ্গে সঙ্গে তাদের যে সরকার গঠন করা এবং যা কিছু এগুলো বঙ্গবন্ধু আগে থেকে পরিকল্পিত করেছিলেন। এই জন্যই বলছিলাম, প্রথমেই বলেছি যে বঙ্গবন্ধুর আহ্বানে, তার নেতৃত্বে, তার রাজনৈতিক কর্তৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্তৃত্বে, এবং সঙ্গে সঙ্গে এটি যে সার্বজনীন যুদ্ধ, সেই জন্যই সর্বদলীয় ঐক্য পরিষদ করা হয়েছিল। এবং বঙ্গবন্ধু নিশ্চয়ই এরকম একটি জনযুদ্ধের পরিকল্পনা করে গিয়েছিলেন, জন্য আপনারা 7ই মার্চের ভাষণেই তো তাই করেছিলেন। 7ই মার্চের ভাষণেই তো বলে গেছেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, জনযুদ্ধের ডাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিজয়ের এই দিনে আমরা আপনাকে অভিবাদন জানাই মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আপনি বারবারই বলেন, প্রথম বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনাকে অভিনন্দন, এবং নিশ্চয়ই বিজয়ের এই দিনে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা। থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী পর্যায়ে। আমি কি আপনাদের সকল দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাতে পারি, বিজয়ের মাসের শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। আমরা শেষ করব এই পর্ব, আমাদের আগামী পর্ব আমরা ফিরব ঠিক 11টায়। আমাদের সঙ্গে থাকবেন তখন 21শে পদপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী এবং মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। থাকুন আমাদের সঙ্গেই।